হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু লেসন প্ল্যানার চ্যানেল। তো আগের ক্লাসে আমরা পড়েছি জীববৈচিত্র্য হটস্পট সম্পর্কে। তো আজকে পড়বো আমরা জীববৈচিত্র্যের সংরক্ষণ, অর্থাৎ আমাদের বিভিন্ন রোজকার ক্রিয়াকলাপের ফলে যে জীববৈচিত্র্য ধ্বংসের মুখে এগিয়ে যাচ্ছে, বিভিন্ন উদ্ভিদ প্রজাতি প্রাণী প্রজাতি সহ সেগুলো সব ধ্বংসের মুখে এগিয়ে যাচ্ছে, তো বিপন্ন হয়ে যাচ্ছে, বিলুপ্ত হয়ে যাচ্ছে। তো সেগুলোকে রক্ষা করার জন্য কি হয়েছে, আমাদের সরকার জীববৈচিত্র্য সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে সরকারের পক্ষ থেকে। তো সেগুলো ভাগ আছে কিছু। তো জীববৈচিত্র্য সংরক্ষণ, একটা হচ্ছে ইনসিটু সংরক্ষণ আর একটা হচ্ছে এক্সিটু সংরক্ষণ। জীববৈচিত্র্য সংরক্ষণের দু প্রকারের ভাগ আছে, ইনসিটু এবং এক্সিটু। ইনসিটু হচ্ছে কোনো জীবকে তার নিজস্ব প্রাকৃতিক পরিবেশে সংরক্ষণ করা, অর্থাৎ জীব যে বাস্তুতন্ত্রে আছে সেই বাস্তুতন্ত্রকেই সংরক্ষণ করা, তাহলে সেই জীবটিও সংরক্ষিত হবে। তো সেটাই হচ্ছে ইনসিটু সংরক্ষণ। আর এক্সিটু সংরক্ষণ হচ্ছে সেই জীবটাকে তার নিজস্ব বাস্তুতন্ত্রকে তুলে এনে একটা কৃত্রিম বাস্তুতন্ত্র তৈরি করে বা কৃত্রিম পরিবেশ তৈরি করে সেখানে সংরক্ষণ করা। আগে আমরা ইনসিটু নিয়ে একটু আলোচনা করে নিই, তারপরে আমরা এক্সিটুতে আসবো। তো ইনসিটু সংরক্ষণ, তো ইনসিটু সংরক্ষণের কি কি সুবিধা আছে, ইনসিটু সংরক্ষণের সুবিধা এবং অসুবিধাগুলো আমাদের পড়তে হবে। তো ইনসিটু সংরক্ষণের সুবিধা হচ্ছে, প্রথম হচ্ছে যে বাস্তুতন্ত্রের সংরক্ষণ, অর্থাৎ জীবটির নিজস্ব পরিবেশে সংরক্ষণ। এই নিজস্ব পরিবেশে সংরক্ষণ হওয়ার ফলে কি হয়, নিজস্ব পরিবেশে সংরক্ষণ হওয়ার ফলে জীবটি তো তার নিজস্ব পরিবেশে থাকছে, অর্থাৎ তাকে কৃত্রিম পরিবেশের সম্মুখীন হতে হচ্ছে না। এবং আর কি হয়, আর হয় সে সেই বাস্তুতন্ত্রটা সংরক্ষণের ফলে সেই জীবটার সাথে সাথে সেই বাস্তুতন্ত্রে যেই সকল অন্য সকল জীব আছে, অন্য উদ্ভিদ অন্য প্রাণীগুলোই আছে, তারাও সংরক্ষিত হচ্ছে। ফলে সেই সমগ্র বাস্তুতন্ত্রটা জীববৈচিত্র্যটাই রক্ষা পাচ্ছে। নিজস্ব পরিবেশের সংরক্ষণ। দুই হচ্ছে কি, তার কৃত্রিম পদ্ধতি প্রয়োগ করতে হচ্ছে না এবং তার বংশ পরম্পরায় অস্তিত্ব অক্ষুণ্ণ থাকছে সেই পরিবেশে। এগুলো হচ্ছে তার সুবিধা, তার নিজস্ব পরিবেশে ইনসিটু সংরক্ষণে এগুলো সুবিধা। আর অসুবিধা কি, অসুবিধা হচ্ছে যে এক সব সময় পর্যবেক্ষণ করা সম্ভব হয় না। অর্থাৎ একটা বনাঞ্চলে যদি আমরা সংরক্ষণ করি, সেই সেই প্রাণীটি বা একটা প্রাণী ক্ষেত্রেই ধরি, সেই প্রাণীটি বনাঞ্চলে কোথায় চলে যাচ্ছে, অর্থাৎ সে কোথায় ঘুরে বেড়াচ্ছে, সেটা তো সবসময় লোকেট করা সম্ভব হয় না, অর্থাৎ নির্দিষ্ট করে দেখে রাখা সবসময় সম্ভব হয় না। তো ফলে সেক্ষেত্রে একটা অসুবিধা হয়ে যায় ইনসিটু সংরক্ষণের ক্ষেত্রে। তো সেখানে গিয়ে ধরো একটা কোনো গভীর জঙ্গলে চলে গেল, সেখানে ক্যামেরা ফিট করা সম্ভব হয়নি, তো সেখানে গিয়ে যদি সে আঘাতপ্রাপ্ত হয় বা অন্য কিছু হয়, তো সেখানে তার ট্রিটমেন্ট করা অসম্ভব হয়ে যাবে, ফলে সেটি মারাও যেতে পারে। তো এরকম ভাবে সংরক্ষণের বিভিন্ন অসুবিধা দেখা যায়। আর কি হয়, প্রাকৃতিক পরিবেশে বিভিন্ন ঝড় ঝঞ্ঝা বন্যা ইত্যাদি ক্ষেত্রে প্রাণীগুলিকে সেগুলো সম্মুখীন হতে হয়, ফলে সেগুলো একটা সমস্যা। এবারে আসি ইনসিটু সংরক্ষণে কি কি ভাগ আছে। এক আছে যে, প্রথমে আসি জাতীয় উদ্যান। জাতীয় উদ্যান কথাটা থেকেই বোঝা যাচ্ছে কে নিয়ন্ত্রণ করছে, কেন্দ্র সরকার। আমাদের কেন্দ্র সরকার জাতীয় উদ্যানগুলিকে নিয়ন্ত্রণ করে, অর্থাৎ যে সকল উদ্যান বা যে সকল বনাঞ্চল কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন, এবং এক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে পর্যটনের একটা ভূমিকা থাকে, অর্থাৎ পর্যটকদের বিশেষ গাড়ি করে বা সাফারি করে যে নির্দিষ্ট অঞ্চল আছে সেই অঞ্চলে ঘোরানো হয় নির্দিষ্ট সাফারি করে। তো সেক্ষেত্রে একটা উপার্জনের ব্যবস্থা থাকে। আহ, তো জাতীয় উদ্যান কি হয়, কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণে। তবে এখানে প্রাণীদের শিকার করা হত্যা করা ইত্যাদি সম্পূর্ণ নিষিদ্ধ থাকে। আর এক্ষেত্রে গবেষণার জন্য ইউজ করা যায়। তো জাতীয় উদ্যান কি কি আছে আমরা একটু উদাহরণ পড়ি। গির জাতীয় উদ্যান গুজরাটের, গরুমারা আমাদের পশ্চিমবঙ্গের, জিম করবেট হচ্ছে প্রথম জাতীয় উদ্যান কোথাকার, এখন আছে উত্তরাখণ্ডে, কাজিরাঙ্গা আসামে। তো কাজিরাঙ্গায় এক সিংহ গন্ডার, গিরে কি আছে আমাদের এশিয়াটিক লায়ন, গরুমারায়ও এক সিংহ গন্ডার, আর করবেটে বাঘ আছে, বিভিন্ন হরিণ আছে। তো জিম করবেট জাতীয় উদ্যান এগুলো উত্তরাখণ্ডে। এছাড়া আরো জাতীয় উদ্যান আছে, আমি জাস্ট এই কয়টা উদাহরণ তুলে এনেছি তোমাদের সামনে। তো এগুলোর মধ্যে বিভিন্ন পার্থক্যও লিখতে আসতে পারে, যে জাতীয় উদ্যান অভয়ারণ্যের মধ্যে পার্থক্য লেখো।
তো এবারে আসি আমরা অভয়ারণ্যে। অভয়ারণ্য কে নিয়ন্ত্রণ করে? জাতীয় উদ্যান নিয়ন্ত্রণ করছে কেন্দ্রীয় সরকার, আর অভয়ারণ্য নিয়ন্ত্রণ করে আমাদের রাজ্য সরকার। অর্থাৎ রাজ্য সরকারের নিয়ন্ত্রণাধীন যে বনাঞ্চলে প্রাণীরা নির্ভয়ে বিচরণ করতে পারে, নির্ভয়ে তাদের ক্রিয়াকর্ম, প্রজনন কার্য ইত্যাদি সম্পন্ন করতে পারে, তাকে অভয়ারণ্য বলা হয়। এখানে মানুষের প্রবেশ একেবারেই নিষেধ থাকে। তবে বন দপ্তরে অনুমতি করবে যে ইয়ে করা যায়, যে গবেষণার জন্য এখানে কি করা হয়, গবেষণার জন্য প্রবেশ করা যায়। তো কি আছে, চাপনামারি অভয়ারণ্য পশ্চিমবঙ্গে, আর নাগার্জুন সাগর আছে অন্ধ্রপ্রদেশে, নাগার্জুন সাগর, এগুলো হচ্ছে অভয়ারণ্য। এরপরে আসি সংরক্ষিত বনাঞ্চল, এটাও রাজ্য সরকারের নিয়ন্ত্রণাধীন। এবং এক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে যে আদিবাসী বা স্থানীয় মানুষদের বনাঞ্চলে প্রবেশের অনুমতি থাকে, এবং সেখানে যে সংরক্ষিত বনাঞ্চলে যে সকল প্রাণীরা থাকে তাদেরকে ডিস্টার্ব না করে সেই বনাঞ্চল থেকে তাদের প্রয়োজনীয় সম্পদ, যেমন কাঠ হতে পারে, মধু হতে পারে ইত্যাদি, এগুলো সংরক্ষণ করার ব্যবস্থা থাকে সংরক্ষিত বনাঞ্চলের ক্ষেত্রে। এবং গবেষণার সুযোগ তো অবশ্যই থাকে। তো এইগুলো ভালো করে তোমরা বই থেকে পড়বে, এবং আমি যেগুলো বলছি সেগুলো খুব ভালো করে শোনো, তাহলে বুঝতে পারবে যে জাতীয় উদ্যান কে নিয়ন্ত্রণ করছে আমাদের কেন্দ্র সরকার, এবং এক্ষেত্রে পর্যটনের ব্যবস্থা থাকছে, কিন্তু সাধারণ মানুষের প্রবেশের অধিকার থাকে না। পর্যটনের ক্ষেত্রেও প্রবেশের অধিকার থাকে, অভয়ারণ্যে কি হয়, একদমই প্রবেশের অধিকার থাকে না, রাজ্য সরকারের নিয়ন্ত্রণাধীন। আর সংরক্ষিত অঞ্চলে প্রবেশের অধিকার থাকে। আর বায়োস্ফিয়ার রিজার্ভ এটাকে নিয়ন্ত্রণ করে, এটা ইউনেস্কো, বায়োস্ফিয়ার রিজার্ভ হচ্ছে ইউনেস্কো। ইউনেস্কো এবং ম্যাপ এরা ঠিক করে বায়োস্ফিয়ার রিজার্ভ, ইউনেস্কো এবং ম্যাপ ঠিক করে বায়োস্ফিয়ার রিজার্ভ। তো ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ হচ্ছে তামিলনাড়ুর নীলগিরি। এছাড়াও আছে সুন্দরবন পশ্চিমবঙ্গের, শিমলিপাল উড়িষ্যার, এগুলো হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভ। এখন আসি বায়োস্ফিয়ার রিজার্ভ নিয়ে। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, বায়োস্ফিয়ার রিজার্ভ। তো বায়োস্ফিয়ার রিজার্ভ একটা বনাঞ্চল এরিয়া বা বাস্তুতান্ত্রিক এরিয়া। বায়োস্ফিয়ার রিজার্ভকে কিভাবে তিনটে জোনে ভাগ করা হয়। এটা যদি পুরোটা অঞ্চল হয়, এটাকে তিনটে জোনে ভাগ করা হয়। এটাকে বলা হয় কোর জোন, এটাকে বলা হয় বাফার জোন, আর এটাকে বলা হয় ট্রানজিশন জোন। বাফার কোর জোনে কি হয়, কোর জোনে যে বায়োস্ফিয়ার রিজার্ভে অন্তর্গত যে সকল সংরক্ষিত প্রাণীরা থাকে, বিপন্ন প্রজাতির প্রাণীরা থাকে, তো তারা কোর জোনে অবস্থান করে। এই অঞ্চলে সাধারণ মানুষের প্রবেশ একেবারেই নিষিদ্ধ। এবার এরপরে আছে হচ্ছে বাফার জোন। এখানে সাধারণ মানুষ প্রবেশ করতে পারে তাদের অর্থনৈতিক উদ্দেশ্যে, অর্থাৎ সম্পদ আরোহণের জন্য বাফার জোনে প্রবেশ করতে পারে মানুষরা। আর ট্রানজিশন জোনে হচ্ছে মানুষের বসবাস থাকে, ট্রানজিশন জোনে মানুষরা বসবাস করে, স্থানীয় এলাকার মানুষরা বসবাস করে। তো এই গেল আমাদের ইনসিটু সংরক্ষণের ভাগগুলো, জাতীয় উদ্যান, অভয়ারণ্য, সংরক্ষিত বন এবং বায়োস্ফিয়ার রিজার্ভ। আশা করি আমরা বুঝতে পেরেছি। আর কোথাও কোনো বুঝতে অসুবিধা হলে তোমরা কমেন্টে লিখবে, আমি সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। এরপরে আসি এক্সিটু সংরক্ষণ, যেটা প্রথমেই বললাম, এক্সিটু সংরক্ষণ হচ্ছে আমাদের যে ইনসিটু হচ্ছে নিজস্ব পরিবেশে, আর এক্সিটু হচ্ছে সেখান থেকে তুলে নিয়ে গিয়ে সেই প্রাণী বা উদ্ভিদ প্রজাতিটির সংরক্ষণ করা, ব্যবস্থা করা। তো সেটা হচ্ছে এক্সিটু সংরক্ষণ। তো এক্সিটু সংরক্ষণ কি হতে পারে তোমাদের আইডিয়া থেকেই বলো। এটা খুবই সহজ। প্রথমত হতে পারে হচ্ছে চিড়িয়াখানা, অর্থাৎ জু। সেখানে জুতে কি হয়, নির্দিষ্ট যে প্রাণীগুলোর বন্য পরিবেশে বিপন্নের বা বিপদগ্রস্ত হয়ে গেছে সেগুলোকে তুলে এনে আমরা কৃত্রিম পরিবেশ তৈরি করে সেখানে সংরক্ষণ করছি। যেমন আমাদের কলকাতার আলিপুর জু আছে, এগুলো হচ্ছে চিড়িয়াখানা। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের জু আছে, যেমন উড়িষ্যার নন্দনকানন আছে, ইত্যাদি ইত্যাদি। সব চিড়িয়াখানায় বিভিন্ন প্রকার প্রাণী প্রজাতি রাখা হয় চিড়িয়াখানায়। তো এই এক্সিটু সংরক্ষণের সুবিধা কি? এক্সিটু সংরক্ষণের সুবিধা হচ্ছে যে যে প্রজাতিটি বিপদগ্রস্ত তাকে নির্দিষ্টভাবে সংরক্ষণের ব্যবস্থা করা যায়। এখানে যেমন সমগ্র বাস্তুতন্ত্রকেই রক্ষা করছি, তো সেক্ষেত্রে আমরা একটা প্রজাতিকেই তুলে এনে তাকে সংরক্ষণের ব্যবস্থা করছি। ফলে সেই প্রজাতিটির উপর বেশি পরিমাণে লক্ষ্য রাখা যায়, তার বেশি পরিমাণে সেবা শুশ্রূষা বা যাই হোক কিছু ইত্যাদি তার
যত্ন থেকে শুরু করে ইত্যাদি সেই নির্দিষ্ট প্রজাতিকেই করা যায়। কিন্তু ইনসিটুর ক্ষেত্রে যেহেতু সমগ্র বাস্তুতন্ত্র, ফলে সবসময় তার নজর রাখা সম্ভব হয় না। আর এক্সিটু সংরক্ষণের অসুবিধা হচ্ছে কি, এটা যেহেতু কৃত্রিম পরিবেশে তো সংরক্ষণ করা হয়, ফলে বিভিন্ন হতে পারে, যেমন তাদের ইমিউনিটি পাওয়ার কমে যেতে পারে এবং রোগ জীবাণুর আক্রমণ হতে পারে, ইত্যাদি ইত্যাদি হতে পারে। এবারে হচ্ছে এক্সিটু সংরক্ষণ, এক গেল চিড়িয়াখানা, এবার এটা হচ্ছে প্রাণীর ক্ষেত্রে, এবং উদ্ভিদ ক্ষেত্রে হচ্ছে বোটানিক্যাল গার্ডেন। উদ্ভিদের ক্ষেত্রে বোটানিক্যাল গার্ডেন, তো আমাদের হাওড়ায় আছে শিবপুর বোটানিক্যাল গার্ডেন, একটা উদাহরণ। এক্ষেত্রে বোটানিক্যাল গার্ডেনে উদ্ভিদ প্রজাতি সংরক্ষণ করা হয়। আর এক্সিটু সংরক্ষণের আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে ক্রায়ো প্রিজার্ভেশন, ক্রায়ো সংরক্ষণ। ক্রায়ো সংরক্ষণে কি হয়, একটা যে কোনো জীব প্রজাতি যেটা বিলুপ্ত প্রায়, তার যে কোনো অঙ্গ, কোষ হতে পারে, বিভিন্ন রকমের কলা, টিস্যু অর্গ্যান ইত্যাদি, সিমেন্ট ইত্যাদি, এগুলোকে কিসে সংরক্ষণ করা হয়, -196°C তরল নাইট্রোজেনে সংরক্ষণ করা হয়। এটাকে বলা হচ্ছে ক্রায়ো প্রিজার্ভেশন। তো এই পয়েন্ট গুলো তোমরা খুব ভালো করে পড়বে, সুবিধা অসুবিধা পড়বে, পার্থক্য গুলো পড়বে, যেমন জাতীয় উদ্যান, অভয়ারণ্যের পার্থক্য এবং এক্সাম্পল গুলো খুব ভালো করে পড়বে, এবং কোথায় কোন প্রাণী আছে সেগুলো একটু দেখে যাবে, তাহলে অ্যান্সার লিখতে সুবিধা হবে, অ্যান্সার আরো ভালো হবে। তো আজকের ক্লাস এই অবধি, দেখা হবে পরের ক্লাসে। পড়তে থাকো। টাটা।